আজ আপনারা এমন এক অসাধারণ সত্য কাহিনী শুনতে চলেছেন যেখানে কয়লার খনিতে কাজ করা একজন সাধারণ ছেলে নিজেকে নাসার শ্রেষ্ঠ রকেট ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে তুলেছিল। কিন্তু এই সফলতার পথটা মোটেও সহজ ছিল না। যেখানে প্রথম সে যখন রকেটের প্রজেক্ট বানিয়ে তা পরীক্ষা করত, তখন আশপাশের মানুষজন তাকে পাগলের চোখে দেখত। নিজের বাবাও যেখানে তাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছিল এই রকেট বানানোর জন্য। কিন্তু সে এত কিছুর পরও দমে যায়নি। যারা তাকে নিয়ে হাসাহাসি করত, শেষ পর্যন্ত সেই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সে কি জিনিস। আর এই মুভির শেষে এমন কড়া লেভেলের মোটিভেশন লুকিয়ে রয়েছে যা সচরাচর অন্য কোনো সিনেমায় দেখা যায় না। তো গাইজ, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানালাম, কারণ এই চ্যানেলে শুধুমাত্র এমনই মাস্টারপিস লেভেলের মুভি এক্সপ্লেন করা হয়। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও এই অসাধারণ মুভির একদম শুরুতে চলে যাই। তো গল্পের শুরুতে আমাদেরকে একটি ছোট শহরকে দেখানো হয় যার নাম কোলুড। এটি আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত। এই শহরটির নাম কোলুড রাখার মূল কারণ হলো এখানে কয়লার অনেক বড় বড় খনি রয়েছে, যেখানে এই শহরের প্রায় সমস্ত মানুষ দিনরাত পরিশ্রম করে কাজ করে। কিন্তু বর্তমানে এই শহরে মাত্র একটি খবরই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু, যেটা হলো স্পুটনিক 1। স্পুটনিক হলো এই পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যা সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পৃথিবীর কক্ষপথের বাইরে সফলভাবে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আর যখন সেই স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠানো হবে, তখন সেটিকে এই কোলুড শহর থেকেও পরিষ্কার দেখা যাবে। আর সেই কারণেই রাতের বেলা শহরের সমস্ত মানুষ খনি থেকে বের হয়ে বাইরে এসে ভিড় জমায়। যখন সেই স্যাটেলাইট বহনকারী রকেটটি কোলুড শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন পুরো শহরের মানুষ অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। সেই বিশাল ভিড়ের মধ্যে হোমার নামের এক কিশোর ছেলেও দাঁড়িয়েছিল। আর হোমার তখন মানুষের সৃষ্টি সেই ধাবমান রকেটটিকে দেখছিল। উড়ন্ত রকেটটিকে দেখার পর হোমার নিজের বাড়ি ফিরে আসে। হোমারের একটা বড় ভাই আছে যে ছিল একজন ফুটবল প্লেয়ার, এবং সে ফুটবল খেলেই নিজের ক্যারিয়ার গড়তে চায়। অন্যদিকে হোমারের বাবা, যার নাম ছিল জন হিক্যাম, তিনি সেই কয়লার খনিতেই কাজ করেন। আসলে তিনি সেখানে একজন সুপারিনটেন্ডেন্ট বা বড় কর্মকর্তা ছিলেন। তিনি মনে প্রাণে চাইতেন যে তার ছোট ছেলে হোমারও পড়াশোনা শেষ করে যেন তার সাথে এই কয়লার খনিতে কাজে যোগ দেয়। কিন্তু আজকের এই রকেটটি দেখার পর হোমারের মনে তো অন্য কিছুই কাজ করছিল। সে বাড়িতে এসে তার পরিবারকে বুক ফুলিয়ে বলে যে সে নিজে একটা রকেট বানাতে চায়। হোমারের মুখে এই অদ্ভুত কথাটা শুনে তার বাড়ির সবাই হাসতে শুরু করে। কেউই তার এই কথাটাকে সিরিয়াসলি নেয় না। তার বাবা তাকে পরিষ্কারভাবে বলেন, তুমি এসব আজে বাজে চিন্তা ছেড়ে আমার সাথে খনিতে কাজ করবে। কিন্তু হোমার ততক্ষণে মনে মনে নিজের সাথে প্রতিজ্ঞা করে ফেলেছিল যে সে এখন এই রকেট সায়েন্স নিয়েই কাজ করবে এবং নিজে একটি রকেট বানিয়ে তা মহাকাশে পাঠিয়ে পৃথিবীকে চমকে দেবে। তাই সে আর বেশি দেরি না করে নিজের প্রিয় দুই বন্ধুকে সাথে নিয়ে একটা ছোটখাটো রকেট তৈরি করতে থাকে, এবং শেষমেশ তারা রকেটটিকে কোনো মতে তৈরিও করে ফেলে। এরপর তারা যখন খোলা মাঠে রকেটটিকে নিয়ে গিয়ে টেস্ট করতে যায়, তখন রকেটটি আকাশে ওড়া তো দূরের কথা, ওখানে এক বিকট শব্দ করে ব্লাস্ট হয়ে যায়। এই ব্যর্থতা দেখে হোমারের দুই বন্ধু হতাশ হয়ে পড়ে, কিন্তু হোমার কিছুতেই নিজের সাহস হারায় না। সে রকেট সম্পর্কে আরও স্টাডি করতে শুরু করে। রকেট বানানোর এই জেদ থেকেই সে তার ক্লাসের এক অদ্ভুত ছেলের সাথে গিয়ে দেখা করে, যার নাম কুইন্টন। কুইন্টন ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলে, কিন্তু ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তার কোনো বন্ধুই ছিল না। আর এই কুইন্টন রকেট সায়েন্স সম্পর্কে অনেক কিছুই জানতো। হোমার সরাসরি তার কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করে যেন সে তাকে এই রকেট সায়েন্সটা ডিটেইলে বুঝিয়ে দেয়। এই কথা শুনে কুইন্টন বেশ খুশি হয়ে যায় এবং সে রকেট সায়েন্স বুঝিয়ে দেওয়ার পরিবর্তে উল্টো হোমারের দলে এসেই যোগ দেয় এবং তাদের সাথে একসাথে রকেট বানানোর কাজে লেগে পড়ে। এখন এই চারজন বন্ধু মিলে হোমারের বাড়ির বেসমেন্টের একটি ঘরে বসে আরও একটি নতুন রকেট বানানোর কাজ শুরু করে দেয়। যদিও রকেট বানানোর মতো আধুনিক কোনো যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট তাদের কাছে ছিল না, কিন্তু তবুও তারা বাড়িতে থাকা ছোটখাটো ফেলে দেওয়া জিনিসপত্র আর লোহালক্কর দিয়েই রকেট বানানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। সাথে সাথে তারা রকেট সম্পর্কিত বড় বড় বইও পড়া শুরু করে। কিন্তু এই কাজ করতে গিয়ে তাদের সামনে আরও একটা বড় সমস্যা এসে দাঁড়ায়। রকেটের লোহা বা জিনিসপত্রগুলোকে নিখুঁতভাবে কাটার মতো তাদের পরিচিত কোনো সঠিক ওয়ার্কশপ ছিল না। তাই উপায় না দেখে হোমার তার বাবার খনিতে কাজ করা এক টেকনিশিয়ানের কাছে সাহায্য চায়। প্রথম দিকে সেই লোকটা হোমারকে সাহায্য করতে চায় না। সে বলে,
যদি তোমার বাবা জানতে পারেন যে আমি খনির মেশিন দিয়ে তোমাদের রকেট বানাচ্ছি তাহলে আমার চাকরিটাই চলে যাবে। কিন্তু হোমারের প্রচণ্ড জেদের কাছে হার মেনে সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তার সহযোগিতায় লোহা গলিয়ে তারা রকেটের এক চমৎকার কাঠামো তৈরি করে ফেলে। হোমার এবং তার বন্ধুরা মিলে সেই রকেটের বডিটা স্কুলে নিয়ে যায়, কিন্তু স্কুলের প্রিন্সিপাল যখন রকেটটি দেখে তখন সে সাথে সাথে তাদের হাত থেকে ওটা কেড়ে নিয়ে কড়া গলায় বলে, স্কুলের ভেতরে এই ধরনের বিপজ্জনক অস্ত্র নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক তখনই সেখানে হোমারদের প্রিয় শিক্ষিকা মিস রেইলি এসে হাজির হন। তিনি পরিস্থিতি সামাল দিতে প্রিন্সিপালের কাছে এসে একটা মিথ্যা কথা বলেন। তিনি বলেন তিনি হোমারকে এটা স্কুলে নিয়ে আসতে বলেছিলেন যেন ক্লাসের বাকি স্টুডেন্টসরাও এটা দেখতে পারে। তিনি আরও বলেন এই ছেলেরা মূলত কাউন্টি সায়েন্স ফেয়ারে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেজন্য প্রজেক্ট হিসাবে এই রকেটটি বানিয়েছে। তো এসব কথা শোনার পর প্রিন্সিপাল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আসলে হোমার এবং তার বন্ধুরা কিন্তু তখনও পর্যন্ত জানতো না যে কাউন্টি সায়েন্স ফেয়ার আসলে কি জিনিস। সেজন্য প্রিন্সিপাল চলে যাওয়ার পর হোমার তার শিক্ষিকার কাছে গিয়ে সেই বিজ্ঞান মেলা বিষয়ে বিস্তারিত জানতে চায়। মিস রেইলি তাকে বুঝিয়ে বলেন এই সায়েন্স ফেয়ারে পুরো দেশের মেধাবী ছাত্ররা তাদের বিজ্ঞানের প্রজেক্ট জমা দেয়, আর বিচারকরা যার প্রজেক্টটিকে সবচেয়ে সেরা হিসাবে গণ্য করবেন তাকেই এই মেলার প্রথম স্থান দেওয়া হবে। সেই সাথে সে বড় কলেজে পড়াশোনা করার স্কলারশিপও পাবে। স্কলারশিপের এই কথা শুনে হোমার এই মেলায় অংশ নেওয়ার জন্য প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠে, কিন্তু তার শিক্ষিকা তাকে একটু নিরাশ করে দিয়ে বলেন এই মেলা কিন্তু তোমার জন্য নয়, কারণ তুমি ম্যাথমেটিক্স একদমই পছন্দ করো না, আর রকেট বিজ্ঞানের জন্য তোমাকে ম্যাথে অনেক ভালো হতে হবে। শিক্ষিকার এসব কথা শুনে মন খারাপ হলেও হোমার এবং তার সঙ্গীরা দমে যায় না। এই চার বন্ধু মিলে আরও একটি নতুন রকেট তৈরি করতে থাকে, কিন্তু এরপর যখন তারা ওই নতুন রকেটটিকে নিয়ে মাঠে গিয়ে পরীক্ষা শুরু করে তখন রকেটটি সোজা আকাশে না উঠে বরং বেঁকে গিয়ে এদিক সেদিক যেতে শুরু করে এবং মাঠের পাশে থাকা বেশ কয়েকজন মানুষের উপর অ্যাক্সিডেন্ট করার উপক্রম হয়। তারা অল্প একটুর জন্য চোট পাওয়া থেকে বেঁচে যায়। রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে আছড়ে পড়ে হোমারের বাবার অফিসের ভেতর। হোমার যখন তার বাবার সামনে গিয়ে দাঁড়ায় তখন তার বাবা তাকে পুরো অফিসের সবার সামনে অপমান করতে থাকেন। অপমানিত হয়ে হোমার যখন বাড়িতে নিজের বেসমেন্টে ফিরে যায় তখন সে দেখে সেখানে তার রকেট বানানোর কোনো জিনিসপত্রই আর অবশিষ্ট নেই। তার বাবা রাগ করে রকেট বানানোর সমস্ত মালামাল ঘর থেকে বের করে বাইরে ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, তার বাবা তাকে সাফ জানিয়ে দেন যে কোলোড শহরের খনির সীমানার ভেতর আর কোনো ধরনের বিজ্ঞানের পরীক্ষা করা চলবে না। বাবার এই কড়া নির্দেশের পর হোমারের বন্ধুরা ভয় পেয়ে যায় এবং তারা এই প্রজেক্টে আর কাজ করতে চায় না। কিন্তু হোমার তাদের বোঝানোর চেষ্টা করে বলে আমার বাবা খনির সীমানার ভেতর এক্সপেরিমেন্ট করতে বারণ করেছেন, কিন্তু বাইরে করতে তো আর বারণ করেননি। এবার আমরা শহরের বাইরে গিয়ে কাজ শুরু করব। কিন্তু সমস্যাটা ছিল খনির এই বিশাল সীমানা পার হয়ে বাইরে যেতে হলে তাদেরকে 13 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হবে, আর এ কারণে তার বন্ধুরা মোটেও রাজি হচ্ছিল না। তার এক বন্ধু তো হতাশ হয়ে বলেই ফেলে আমি আমার ভবিষ্যৎ খুব ভালো করেই জানি, আজ হোক কিংবা কাল আমাকে এই কয়লার খনিতেই নামতে হবে, এর বাইরে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু হোমার কোনোভাবেই এই কয়লার খনির অন্ধকূপে নিজের জীবন শেষ করতে চাচ্ছিল না, তাই সে আর কারোর জন্য অপেক্ষা না করে একাই সেই 13 কিলোমিটার পথ পাড়ি দিতে থাকে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরই সে পেছনে তাকিয়ে দেখে তার বাকি 3 বন্ধুও ব্যাগ কাঁধে নিয়ে তার পিছু পিছুই ছুটছে। আর এভাবেই এই 4 বন্ধু মিলে দীর্ঘ এই 13 কিলোমিটার পথ পায়ে হেঁটে অবশেষে খনির সীমানার বাইরের সেই ফাঁকা জায়গায় এসে পৌঁছায়, যেখানে তারা তাদের সায়েন্স প্রজেক্টের পরবর্তী পরীক্ষাটি চালাতে চলেছে। সেখানে গিয়ে তারা নিজেদের জন্য একটা ছোট্ট ওয়ার্কশপ বানাতে শুরু করে। যদিও তাদের কাছে কোনো ভালো জিনিসপত্র ছিল না, কিন্তু তারপরও তারা এদিক ওদিক থেকে ফেলে দেওয়া ছোটখাটো লোহা বা কাঠ কুড়িয়ে এনে নিজেদের জন্য একটি আস্তানা তৈরি করে ফেলে। দিন যত যেতে থাকে চারপাশের মানুষেরা তাদেরকে নিয়ে তত বেশি ঠাট্টা তামাশা করতে শুরু করে। এমনকি তাদের ক্লাসের বাকি স্টুডেন্টরাও তাদেরকে মোটেও সাপোর্ট করতো না, বরং সারাক্ষণ তাদেরকে খ্যাপাতো। কারণ সবার মনে এই বিশ্বাস ছিল যে এই কয়লার খনির ছেলেরা আর যাই হোক রকেট বানাতে পারবে না। কিন্তু অন্য সবার কথায় কান না দিয়ে এই 4 বন্ধু, বিশেষ করে হোমার, নিজের উপর অবিচল বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাচ্ছিল। তারা যখন সেখানে নিজেদের তৈরি নতুন রকেটের পরীক্ষা করতে যাবে ঠিক তখনই খনির এক বয়স্ক কর্মচারী তাদের সেই আস্তানায় এসে হাজির হন। তিনি হেসে বলেন
আমি জানতে পারলাম যে আজ তোমরা তোমাদের নতুন রকেট উড়াতে যাচ্ছ, তাই ভাবলাম নিজের চোখে একটু দেখে আসি। কিন্তু তারা যখনই রকেটটি ফায়ার করে তখন সেই অ্যাটেম্পটিও আগের মতোই পুরোপুরি ফেল হয়ে যায়। রকেটটি মাটি ছেড়ে ওপরে তো ওঠে ঠিকই, কিন্তু যেভাবে একটা রকেট সোজা আকাশের দিকে ওড়ার কথা সেভাবে না উড়ে বরং বেঁকে যেতে শুরু করে। সেই অভিজ্ঞ লোকটি যখন তাদের রকেটের বাইরের বডি আর নিচের অংশটা ভালো করে পরীক্ষা করেন তখন তিনি একটি বড় ফল্ট ধরতে পারেন। তিনি হোমারকে বুঝিয়ে বলেন, তোমরা তোমাদের রকেটের নিচে যে লোহার ওয়াশারটি ব্যবহার করেছো সেটার ম্যাটেরিয়াল মোটেও ভালো মানের নয়। যখন তোমরা রকেটে আগুন জ্বালাচ্ছ তখন প্রচণ্ড তাপে সেই ওয়াশারটি গলে যাচ্ছে, যার ফলে রকেটের গতিপথ বেঁকে যাচ্ছে। কিন্তু রকেট বানানোর জন্য ভালো মানের র ম্যাটেরিয়াল কেনার মতো টাকা এই চার বন্ধুর কাছে ছিল না। তাই ওই টেকনিশিয়ানের কথা শোনার পর তারা ভালো ম্যাটেরিয়াল কেনার জন্য টাকা জোগাড় করতে শুরু করে। পরের দিন টাকা জোগাড় করতে তারা একটি পরিত্যক্ত রেল লাইনের ট্র্যাকে চলে আসে, যে ট্র্যাকে বহু বছর ধরে ট্রেন চলতো না। তারা সবাই মিলে অনেক কসরত করে সেই ট্র্যাক থেকে লোহার ভারী কিছু নাট বল্টু আর টুকরো খুলে নেয়। এরপর সেই লোহা বাজারে বিক্রি করে যেটুকু টাকা পায় তা নিয়ে সোজা চলে যায় সেই লোকটির কাছে, যিনি তাদের ম্যাটেরিয়াল বদলানোর বুদ্ধি দিয়েছিলেন। আসলে সেই লোকটি খনির একটা বড় ওয়্যার হাউসে কাজ করতেন, যেখানে লেদ মেশিন আর ওয়েল্ডিং এর বড় বড় কাজ তিনি দেখাশোনা করতেন। তিনি হোমারদের দেওয়া সেই টাকা নিয়ে নিজের কারখানায় একদম নিখুঁত করে একটি রকেটের বডি বানিয়ে দেন। কিন্তু এত কিছুর পরও তাদের রকেটের দুর্ভাগ্য কিছুতেই কাটছিল না। একের পর এক তাদের তৈরি বেশ কয়েকটা রকেট ওড়ার সাথে সাথে মাঝ আকাশে বা মাটিতে বিকট শব্দে ব্লাস্ট হয়ে যাচ্ছিল। পরপর এতগুলো ব্যর্থ চেষ্টার পরও এই চার বন্ধু ভেঙে পড়ে না। তারা অনবরত নতুন নতুন পরীক্ষা চালিয়েই যেতে থাকে। এবার তারা রকেটের গতি বাড়ানোর জন্য একদম নতুন ধরনের একটি কেমিক্যাল ফুয়েল তৈরি করে। আর যেদিন তারা সেই নতুন জ্বালানি দিয়ে রকেটটির টেস্ট করতে যাবে ঠিক সেদিনই তাদেরকে উৎসাহ দিতে তাদের সেই প্রিয় শিক্ষিকা মিস রেইলিও 13 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে এসে হাজির হন। এরপর টেস্ট শুরু করার জন্য তারা যখন সেখানে আসে তখন তারা অবাক হয়ে যায়, কারণ আজ তাদের পরীক্ষা দেখার জন্য আশপাশের গ্রাম ও শহরের প্রচুর মানুষ সেখানে এসে ভিড় জমিয়েছে। যদিও সেই ভিড়ের বেশিরভাগ মানুষই এসেছিল হোমারদের রকেট ফেটে যাওয়ার দৃশ্য দেখে তাদেরকে উপহাস করার জন্য। কিন্তু হোমার যখন শান্ত মাথায় রকেটে আগুন ধরিয়ে টেস্ট শুরু করে তখন সবাইকে অবাক করে দিয়ে তাদের তৈরি সেই রকেটটি সেকেন্ডের মধ্যে সোজা তীরের গতিতে মেঘের বুক চিরে আকাশের গভীরে পৌঁছে যায়। আর এই অবিশ্বাস্য চমৎকার দৃশ্যটি নিজেদের স্বচক্ষে দেখে সেখানে উপস্থিত সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। হোমার সহ তার বাকি বন্ধুরাও চরম খুশি হয়ে যায়, কারণ এটি ছিল তাদের জীবনের সফল রকেট পরীক্ষা। তাদের এই সাফল্যের খবর নিউজ পেপারেও বেশ বড় করে ছাপা হয় এবং দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই এই চার বন্ধু এলাকায় পুরো ফেমাস হয়ে যায়। কিন্তু তাদের এই আনন্দের দিন বেশি সময় স্থায়ী হয়নি। হুট করেই একদিন তাদের স্কুলে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশের দল হোমার সহ সেই চার বন্ধুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের উপর একটি মামলা করা হয়েছিল। মামলার কারণ ছিল তাদের তৈরি রকেটের আগুনের ফুলকি থেকে নাকি দূরের এক গভীর জঙ্গলে অনেক আগুন লেগে বড় দাবানলের সৃষ্টি হয়ে গেছে। তবে তারা বয়সে ছোট হওয়ায় পুলিশ তাদেরকে বড় কোনো শাস্তি দিতে পারে না। এরপর হোমারের বাবা থানায় এসে নিজের ক্ষমতা খাটিয়ে তাদের সবাইকে ওখান থেকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পর হোমার সহ তার 3 বন্ধু সকলেই অনেক ভেঙে পড়ে। যে ওয়ার্কশপটি তারা অনেক স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে নিজেদের হাতে তৈরি করেছিল, কোনো উপায় না দেখে তারা নিজেরাই নিজেদের সেই ঘরটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। নিজের চোখের সামনে নিজের লালিত স্বপ্নকে এভাবে পুড়ে ছাই হয়ে যেতে দেখে তাদের মনের ভেতর কেমন লাগছিল তা শুধুমাত্র তারাই জানতো। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তাদের হাতে আর করার কিছুই ছিল না। ঠিক এই দুঃখের মাঝেই হোমারের বাবার কয়লার খনিতে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনায় একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং হোমারের বাবাও গুরুতরভাবে আহত হয়ে হসপিটালাইজড হয়ে পড়েন। পরিবারের এই কঠিন পরিস্থিতিতে হোমারকে বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে সেই কয়লার খনিতেই কাজে নামতে হয়। যদিও হোমারের বড় ভাই বলেছিল যে সে খনিতে কাজ করবে, কিন্তু তার কাছে ফুটবল খেলার জন্য কলেজের বড় স্কলারশিপ ছিল, অর্থাৎ তার সামনে উজ্জ্বল ভবিষ্যতের এক বড় সুযোগ খোলা ছিল।
তাই নিজের ভাইয়ের ক্যারিয়ার নষ্ট না করে হোমার নিজেই সিদ্ধান্ত নেয় যে সে নিজেই খনিতে নেমে পরিবারের হাল ধরবে। এরপর ধীরে ধীরে হোমারের বাবা সুস্থ হয়ে উঠতে থাকেন এবং নিজের কাজে আবারও ফিরে আসেন। কিন্তু এদিকে হোমারের মা মনে প্রাণে চাচ্ছিলেন যে হোমার যেন খনির কাজ ছেড়ে আবারও স্কুলে ফিরে যায়। কিন্তু হোমার ততক্ষণে খনির এই কঠিন বাস্তবতার সাথে নিজেকে সম্পূর্ণ মানিয়ে নিয়েছে এবং সে আর স্কুলে ফিরে যেতে চাচ্ছিল না। ওদিকে হোমারের বাবার অবশ্য এই নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ তিনি তো শুরু থেকেই এটাই চেয়েছিলেন যে তার ছোট ছেলে হোমার যেন রকেটের ভূত মাথা থেকে নামিয়ে খনিতে তার সাথেই কাজ করুক। আর এখন সবকিছুই তার মনের মতোই চলছে। একদিন হোমার যখন খনির ভেতর হাড় ভাঙা খাটুনি শেষে কালো কয়লা মেখে বাড়ি ফেরে, তখন তার মা তাকে একটি খারাপ খবর দেন। তিনি জানান তার প্রিয় সেই শিক্ষিকা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এবং তার শরীর দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। খবরটা পাওয়া মাত্রই হোমার দৌড়ে তার শিক্ষিকা মিস রেইলির সাথে দেখা করতে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি হোমারকে দেখে অত্যন্ত দুর্বল গলায় বলেন, আমার একটা কথা তোমরা সব সময় মনে রাখবে, কখনো কখনো আমাদের চারপাশের মানুষ কি বলছে সেই আজে বাজে কথায় কান না দিয়ে বরং নিজের মনের ভেতরের আওয়াজটাই শুনতে হয়। তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে। তুমি তোমার পুরো জীবনটা কয়লার খনিতে কাটিয়ে দিতে পারো না, কারণ তোমার মন এটা চাই না। তুমি তো আকাশের বুকে উঠতে চেয়েছিলে, কয়লার খনিতে কাজ করতে তো চাওনি। নিজের প্রিয় শিক্ষিকার মুখে এই অনুপ্রেরণামূলক কথাগুলো শোনার পর হোমারের ভেতরের ঘুমিয়ে থাকা সেই জেদ আবারও নতুন রূপে নাড়া দিয়ে ওঠে এবং বাড়ি ফেরার পর ধুলোবালি জমে থাকা রকেট সায়েন্সের সেই পুরনো বইগুলো আবারও খুলে দেখতে শুরু করে। আর এই বইগুলো একসময় সেই মিস রেইলি তাকে উপহার দিয়েছিল। হোমার এবার আর কোনো ভুল করতে চায় না, তাই সে খাতার পাতায় পেন্সিল দিয়ে রকেটের গতিপথ আর ওজনের জটিল ক্যালকুলেশন করতে শুরু করে। আর এই ক্যালকুলেশনটি ছিল মূলত তাদের শেষবার লঞ্চ করা সেই রকেটের বিষয়ে, যেটার কারণে তাদের ওপর জঙ্গলে আগুন লাগার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আসলে পুলিশ বা তারা কেউই সেই রকেটের ভেঙে পড়া অংশটি এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তাই এরপর হোমার তার খাতার সেই জটিল হিসাব নিকাশ ও ক্যালকুলেশন নিয়ে এক দৌড়ে তার বন্ধুদের কাছে চলে যায় এবং অঙ্ক করে তাদেরকে বুঝিয়ে দেয় যে গতিবেগ আর ওজনের হিসাব অনুযায়ী তাদের রকেটের অবশিষ্টাংশটি ঠিক কোন জায়গায় গিয়ে পড়েছে। নিজের ক্যালকুলেশনের উপর ভরসা করে হোমার তার বন্ধুদের নিয়ে সেই গহীন জঙ্গলে রকেটের ভাঙা অংশটি খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা জঙ্গলের ভেতর একটি জলাশয়ের মধ্যে রকেটের সেই হারিয়ে যাওয়া লোহার টুকরোটি খুঁজে পায়। যেহেতু ওটা পানিতে পড়েছিল, তাই এটা একদমই পরিষ্কার হয়ে যায় যে তাদের রকেটের কারণে জঙ্গলে কোনো আগুনই লাগেনি। হোমার আনন্দের সাথে সেই টুকরোটি নিয়ে সোজা স্কুলে চলে যায়। মিস রেইলি রকেটের সেই অংশটি দেখে অনেক খুশি হয়ে যান, কিন্তু ঠিক তখনই সেখানে স্কুলের সেই খিটখিটে প্রিন্সিপাল এসে হাজির হন। তিনি বলেন, তোমার রকেটের এই ভাঙা টুকরো দিয়ে কিছুই প্রমাণ হবে না। প্রিন্সিপালের এই কথা শুনে হোমার দমে না গিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে চলে যায় এবং চক তুলে নিয়ে রকেটের গতিপথের পুরো গাণিতিক সূত্র ও হিসাব করে সকলের সামনে সেই ম্যাথমেটিক্যাল থিওরি তুলে ধরে। হোমারের সেই ম্যাথমেটিক্যাল ফিজিক্স দেখে প্রিন্সিপালও আর কোনো কথা বলতে পারে না। সে মনে মনে মেনে নিতে বাধ্য হয় যে হোমার সত্যি কথাই বলছে, তাদের রকেটের কারণে জঙ্গলে বিন্দুমাত্র আগুন লাগেনি। প্রিন্সিপাল তখন অবশেষে নরম হয়ে হোমার এবং তার বন্ধুদেরকে বলেন, আমার মনে হয় তোমাদেরকে ওই কাউন্টি সায়েন্স ফেয়ারে অংশ নেওয়া উচিত। আর এই সবুজ সংকেত পাওয়ার পর চার বন্ধু আবারও নতুন উদ্যমে হোমারের বাড়ির বেসমেন্টে নিজেদের প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু একদিন সেখানে হোমারের বাবা এসে কড়া গলায় হোমারের বন্ধুদেরকে সেখান থেকে বের হয়ে যেতে বলেন। বাবার এই কথা শুনে বন্ধুরা বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বন্ধুরা চলে যাওয়ার পর হোমারের বাবা হোমারকে বলেন, আজ হোক কিংবা কাল এই কয়লার খনিতে তোমাকেই আমার জায়গা নিতে হবে। তাই তোমার উচিত এই ফালতু রকেটের ভূত মাথা থেকে নামিয়ে খনির কাজে ফিরে আসা। কিন্তু হোমার এবার আর মুখ বুজে কথাগুলো মেনে নিতে পারে না। সে সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই কয়লার খনি আপনার দুনিয়া, এটা আপনার স্বপ্ন, আমার নয়। আমি আমার জীবনে আর কোনোদিন ওই কয়লার খনির অন্ধকার সুড়ঙ্গে পা রাখবো না। আমি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে মহাকাশে যেতে চাই। ছেলের এই নতুন ভার্সন দেখে বাবার একটা কথাও বলতে পারে না। তিনি চুপচাপ সেখান থেকে চলে যান।
ওদিকে স্কুলে হোমার এবং তার বন্ধুদের তৈরি রকেটের প্রজেক্টটিকে অফিসিয়ালি সায়েন্স ফেয়ারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও এই এক্সিবিশনে পাঠানোর জন্য নানা রকম চমৎকার প্রজেক্ট জমা দিয়েছিল, কিন্তু হোমারদের প্রজেক্টটি শেষ পর্যন্ত ফাইনাল হিসাবে নির্বাচিত হয়। কিন্তু নিয়ম অনুযায়ী 4 জন একসাথে সেই এক্সিবিশনে অংশ নিতে পারবে না, তাদের মধ্যে যে কোনো একজনকে প্রতিনিধি হিসাবে যেতে হবে। 4 বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় হোমারই তাদের সবার হয়ে সেই কাউন্টি সায়েন্স ফেয়ারে যাবে। অপরদিকে আমরা দেখি খনির শ্রমিকদের পুরো ইউনিয়ন হোমারের বাবার এগেইনস্টে চলে যায়। তারা হোমারের বাবার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে, যার ফলে পুরো কয়লার খনির কাজ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতির মাঝেই একদিন হোমারের বাবা যখন বাড়িতে ছিলেন, তখন হঠাৎ কে বা কারা তার বাবার ওপর বন্দুক দিয়ে গুলি চালায়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। হোমার যখন তার বাবার অবস্থা দেখতে আসে, তখন তার বাবা তাকে খোঁচা মেরে বলেন, তোর কাছে তো এসবের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তুই গিয়ে তো রকেটের কাজ কর, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি আরো খুশি হব যদি তুই আমার এই বাড়ি ছেড়ে চলে যাস। বাবার মুখ থেকে এই কথা শুনে হোমার প্রচণ্ড ক্ষোভে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে হোমার জানায়, আমি চিরকালের জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন হোমার সেই সায়েন্স ফেয়ারে নিজের প্রজেক্টটিকে প্রদর্শন করে। সকলে তার এই ইউনিক প্রজেক্টটি দেখে অনেক পছন্দ করে। এই এক্সিবিশনটি মূলত 2 দিন ধরে হওয়ার কথা ছিল, আর শেষের দিন অর্থাৎ পরের দিন এই এক্সিবিশনের উইনারকে অ্যানাউন্স করা হবে, আর যার প্রজেক্টটি র্যাঙ্কিংয়ে টপ করবে তাকেই স্কলারশিপ দেওয়া হবে। কিন্তু পরের দিন দেখা যায় কেউ একজন হোমারের রকেটটির নজেল চুরি করে নিয়েছে, আর বিচারকরা যদি তার এই ইনকমপ্লিট প্রজেক্টটিকে দেখেন তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেবেন। এরপর হোমার সাথে সাথে তার বন্ধুদেরকে ফোন করে পুরো ঘটনাটি জানায় এবং তাদেরকে আরও একটি নতুন নজেল তৈরি করার কথা বলে। কিন্তু সেই মুহূর্তে আরেকটি নতুন নজেল বানানো প্রায় অসম্ভব ছিল, কারণ যে শ্রমিকটি এই নজেল বানিয়েছিল সে তো এখন আন্দোলনে রয়েছে, আর তারা নিজেরা চাইলেও নজেলটি পুনরায় নিখুঁতভাবে বানাতে পারবে না, কারণ এই নজেল বানাতে যে সকল হার্ডওয়্যার ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছিল সেগুলো তো সেই কয়লার খনিতেই রয়েছে, আর এই কয়লার খনিও তো এখন আন্দোলনের কারণে বন্ধ পড়ে আছে। এরপর হোমার তার মাকেও ফোন করে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর হোমারের মা তার স্বামী অর্থাৎ হোমারের বাবার কাছে গিয়ে রাগারাগি করে বলতে শুরু করে, তোমার এখন এই আন্দোলন বন্ধ করা উচিত। তুমি নিজের কথা ছাড়া কিছুই ভাবো না। তোমার ছেলেকেও তুমি ভুলে গেছো, বরং তাকে তোমার আরো উৎসাহ দেওয়া উচিত ছিল। তাকে আমরা সাপোর্ট করলে সে নিশ্চয়ই আমাদের মুখ উজ্জ্বল করতে পারত। স্ত্রীর মুখ থেকে এইসব কথা শোনার পর হোমারের বাবা তার ভুলটি বুঝতে পারেন এবং তিনি সেই দিনই আন্দোলন বন্ধ করে দেন এবং নিজে ফোন করে মিসিং হওয়া রকেটের নজেলটি আবারও একইভাবে বানিয়ে তা হোমারের কাছে পৌঁছে দেন। হোমার, তার বন্ধুরা এবং তার মা সকলেই নিউজটি পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর সেদিনের এক্সিবিশনটিও শুরু হয়, আর হোমার যখন তার রকেটটিকে সকলের সামনে প্রেজেন্ট করছিল তখন প্রতিবারের মতো এবারও তার এই প্রজেক্ট সকলের দৃষ্টি কেড়ে নেয়। এবার সময় আসে উইনার অ্যানাউন্সমেন্টের। অবশেষে সকলকে তাক লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত আমাদের হোমারকেই এই এক্সিবিশনের ফার্স্ট উইনার হিসেবে সিলেক্ট করা হয়, কারণ এই সায়েন্স ফেয়ারে তার সেই রকেটের প্রজেক্টটি ছিল সবচেয়ে সেরা ও নিখুঁত। মেলায় উপস্থিত বিজ্ঞানী ও বিচারকেরা হোমারের মেধার অনেক প্রশংসা করেন। হোমার যখন মেলা শেষ করে নিজের শহর কোলউডে ফিরে আসে তখন পুরো কোলউডের মানুষ তাকে এক বীরের মতো স্বাগত জানায় এবং সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই ভিড়ের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা একদিন হোমারকে দেখে হেসেই উড়িয়ে দিয়েছিলেন এবং তার কাজকে নিয়ে হাসি তামাশা করেছিলেন, আর আজ তারাই তাকে শাবাশি দিচ্ছে। এরপর শহরে ফিরেই হোমার তার মায়ের কাছে মিস রেইলি সম্পর্কে জানতে চায়। মা অত্যন্ত ভারাক্রান্ত মনে জানান যে মিস রেইলির অবস্থা একদম সংকটাপন্ন। এটা শুনে হোমার আর 1 সেকেন্ডও দেরি না করে তার প্রিয় শিক্ষিকাকে দেখতে সরাসরি হসপিটালের দিকে ছুটে যায়। সে সেখানে গিয়ে মিস রেইলির দুর্বল হাতের ওপর নিজের জিতে আনা সোনার মেডেলটি তুলে দিয়ে জানায় সায়েন্স ফেয়ারে তারা প্রথম স্থান অধিকার করেছে। মিস রেইলি তখন মলিন একটি হাসি দিয়ে বলেন, আমার মনেই পুরো বিশ্বাস আগে থেকেই ছিল যে প্রথম পুরস্কারটি অন্য কেউ তোমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এরপরের সিনে আমাদের দেখানো হয় সেই মহেন্দ্রক্ষণ। আজ হোমার এবং তার বন্ধুরা মিলে তাদের জীবনের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেটটি আকাশে লঞ্চ করতে যাচ্ছে। হোমারের বাবা জন হিকেম আজ পর্যন্ত ছেলেদের কোনো রকেট লঞ্চ দেখতে কখনোই আসেননি, কিন্তু আজ সকলকে অবাক করে দিয়ে তিনি নিজেই সবার আগে সেখানে এসে হাজির হন।
শুধু তিনি একাই নন, বরং আজ হোমারদের এই শেষ রকেট পরীক্ষাটি দেখার জন্য পুরো কলুড শহরের প্রতিটি মানুষ সেখানে এসে ভিড় জমায়। আজ তারা যে রকেটটি আকাশে ওড়াতে যাচ্ছিল সেটির নাম এই 4 বন্ধু মিলে ভালোবেসে তাদের প্রিয় শিক্ষিকার নাম অনুসারে রেখেছিল মিস রেইলি। এরপর হোমার যখন তার রকেটের সুইচটি প্রেস করে তখন এক বিকট গর্জন করে তাদের সেই রকেটটি তীরের গতিতে সোজা আকাশের বুক চিরে উপরে উঠে যেতে শুরু করে। দেখতে দেখতে রকেটটি প্রায় 30,000 ফুট উঁচুতে মেঘের এলাকা ছাড়িয়ে মহাকাশের দিকে এগিয়ে যেতে থাকে, যা দেখে পুরো কলুড শহরের মানুষ খুশিতে চিৎকার করতে থাকে। হাসপাতালের জানালার পাশে শুয়ে মিস রেইলি নিজেও দূর আকাশের বুকে তার নিজের নামের সেই রকেটের বিজয়ের আলো দেখতে পান। তখন তার চোখ আনন্দের অশ্রুতে ভরে ওঠে। ওদিকে হোমারের বাবা জন হিক্যাম মন্ত্রমুগ্ধের মতো আকাশের সেই রকেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রচণ্ড গর্বে নিজের ছেলে হোমারের কাঁধে হাত রাখেন। অর্থাৎ তার ছেলে আজ যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, সেজন্য আজ বাবা হিসাবে তার বুক গর্বে ভরে উঠেছে। গল্পের একদম শেষে আমাদেরকে এই 4 বন্ধুর বাস্তব জীবনের চমৎকার কিছু তথ্য জানানো হয়। এই 4 জন বন্ধুই পরবর্তীতে খনির অন্ধকার জীবন থেকে বেরিয়ে বড় বড় কলেজ থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। তাদের মধ্যে থেকে সেই মেধাবী কুইন্টন বড় হয়ে একজন বিখ্যাত কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। তাদের আরেক বন্ধু বড় হয়ে একটি অটোমোবাইল ডিলারশিপ খোলে এবং পরবর্তীতে একজন সফল ব্যাংকার হিসেবে অবসর নেয়। তাদের আরও একটি বন্ধু ছিল যে একটি ইন্স্যুরেন্স এজেন্সি চালু করেছিল। আর আমাদের প্রধান চরিত্র হোমার বড় হয়ে আমেরিকার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধে বীরত্বের সাথে অংশ নিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর তার সেই রকেট বানানোর স্বপ্ন সত্যি হয় এবং সে আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসার একজন শীর্ষস্থানীয় মহাকাশ ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়। এর পাশাপাশি সে নিজের জীবন কাহিনী নিয়ে বেশ কয়েকটা চমৎকার বইও লিখেছিল, যার উপর ভিত্তি করেই মূলত আজকের এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। অপরদিকে তাদের সেই প্রিয় শিক্ষিকা মিস রেইলি, যিনি হোমার এবং তার বন্ধুদের জীবনের প্রতিটি কঠিন পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি মাত্র 31 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো গাইজ, এটি ছিল হোমার এবং তার 3 অদম্য বন্ধুর জীবনের এক সত্য মোটিভেশনাল বায়োগ্রাফি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে তাহলে ডেফিনেটলি আজকের এই ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে যাবেন, অর্থাৎ একটি লাইক করে যাবেন আর কি। আর এমনই সব অসাধারণ মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল দ্য নোভেলটি এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। I'll see you next time with another awesome video. Till then, take care. Bye bye.